আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। বিশেষ করে এই ভিডিওটি করার পেছনে অনেক বড় একটি কারণ হচ্ছে আমার অনেক স্টুডেন্টরা কিন্তু আমাকে বলে যে স্যার পড়তে তো মন চায় ঠিকই, কিন্তু হচ্ছে আমরা ঠিকমতো পড়ার যে সময়টা আছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি না, ভালো মতো কাজে লাগাতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পড়ায় মনোযোগী আপনারা অনেকেই হয়তো চেষ্টা করেন, বাট হ্যাঁ, হয়তো মনোযোগী হয়ে উঠতে পারেন না। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ কিন্তু আছে। সেগুলোও কিন্তু ব্যাখ্যা করব এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে যে পড়ালেখায় মনোযোগী আপনি কিভাবে হতে পারেন, এরকম হচ্ছে ৭টি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো আপনার যদি এরকম হয়ে থাকে যে পড়ার সময় আপনার হচ্ছে অনেক কি বলে, অনেকের ঘুম আসে, তারপরে আবার অনেকে ডিপ্রেশনে পড়ে যান, অনেকে টেনশনে পড়ে যান, কোনটা রেখে কোনটা পড়বেন, এগুলোতে প্রবলেমে যদি আপনি থেকে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আর অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে বুঝে শুনে এবং হচ্ছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় হচ্ছে আপনি এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি পড়ালেখার যেই লেভেলই থাকেন না কেন, অর্থাৎ প্রাইমারি লেভেল অথবা হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এই ভিডিওটা আসলে সকল শ্রেণীর মানুষের জন্যই। ঠিক আছে? ওকে, তো আশা করি আপনার এই বিষয়গুলো আপনার অনেক কাজে দিবে। ঠিক আছে? আমি পার্সোনালি নিজেও হচ্ছে অনেক ফলো করে ইনশাল্লাহ আমি উপকৃত কিন্তু হয়েছি। ঠিক আছে? ওকে, তো আমি নিজে পার্সোনালি যেগুলো ফলো করি আর কি, আমি সেগুলোই আপনাদেরকে বলবো। ওকে, তো আজ আমরা তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা হচ্ছে পড়ালেখায় মনোযোগী হওয়ার যে ৭টি যে গুরুত্বপূর্ণ অর্থাৎ স্মার্ট উপায় সেগুলো সম্পর্কে জানবো। তো আমরা প্রথম উপায়ের দিকে যাচ্ছি। ঠিক আছে? প্রথম কোন উপায়টি হতে পারে যেটা আমাদের পড়ালেখায় আরো মনোযোগী করে তুলবে আমাদের? ওকে, আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম উপায়ে। ওকে, তো প্রথম যে উপায়টি আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে হচ্ছে সঠিক স্থান কিন্তু নির্বাচন করতে হবে। ঠিক আছে? ওকে, কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো খেয়াল করে দেখবেন যে আপনার পড়ালেখায় মনোযোগ হওয়ার ইচ্ছা কিন্তু আছে, কিন্তু হচ্ছে সঠিক পরিবেশের জন্য, সঠিক সিচুয়েশনের জন্য কিন্তু আপনি পড়তে বসতে পারতেছেন না। ঠিক আছে? এটার জন্য অবশ্যই হচ্ছে সঠিক সময়টাও নির্ধারণ করা আপনার জন্য জরুরি। এখন সঠিক সময় আপনার ক্ষেত্রে কোনটা হইতে পারে এটা আপনি সবচাইতে ভালো বুঝতে পারবেন। কারণ হচ্ছে এটা কেন বলতেছি, এটা নির্ধারিত কোনো অ্যান্সার হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ অনেকের আছে সকালবেলা পড়লে ভালো লাগে, বা সকালবেলা হচ্ছে আপনি হয়তো ফ্রি থাকতে পারেন। আবার অনেকে আছে দুপুরবেলা হচ্ছে ফ্রি থাকতে পারে। তারপরে অনেকে আছে সন্ধ্যার সময় ফ্রি থাকতে পারে মাগরিবের পর, অথবা হচ্ছে কেউ অনেক গভীর রাতেও হচ্ছে পড়ার যে উপযুক্ত সময় হিসেবে মনে করেন। তো যেটাই করেন না কেন, আপনার যেভাবে আপনি হচ্ছে নিজেকে অভ্যস্ত করবেন সেভাবেই হচ্ছে আপনি মূলত টাইমগুলোকে ইউটিলাইজ করতে পারবেন। আর যেটা সবচাইতে ভালো সময় আপনার জন্য কমফোর্টেবল হয়, সেটাই আপনার জন্য ভালো। কারণ হচ্ছে আপনি সকালবেলা পড়ে যেহেতু অভ্যস্ত, আমি আপনাকে অবশ্যই বলব না যে আপনি রাতে পড়েন বা দুপুরে পড়েন। কারণ হচ্ছে আপনার এই বিষয়টার সাথে মানায় নিতে অনেক কষ্ট হবে। তো আমি সেই বিষয়টা বলতেছি না। জাস্ট এতটুকু, যেটা হচ্ছে সঠিক স্থানটা নির্বাচন করুন। ঠিক আছে? এখন অনেকে অনেক পরামর্শ দিতে পারে আপনাকে যে অনেক ভোরে সকালবেলা উঠলে ভালো। এখন দেখা গেল আপনি ভোরে উঠতেই পারেন না। ঠিক আছে? তো ওই সাজেশনটা তো আর আপনার জন্য হইল না, তাই না? তো আপনার জন্য সুটেবল হচ্ছে আপনি যেই সময়টা পারফেক্ট মনে করেন, তবে সেই সময়টাই যেন আপনি ইউটিলাইজ করেন। সেই সময় যেন আপনি ফাঁকি না দেন। এই বিষয়টা জাস্ট অবশ্যই আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে। তা না হলে কিন্তু আবার ওই যে বললাম ওই কিন্তু হইল না। যতই মোটিভেশন আমরা পাই না কেন। ওকে? আচ্ছা, তো ১ নাম্বার উপায় যেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই সঠিক স্থান কিন্তু নির্বাচন করতে হবে। ঠিক আছে? সঠিক স্থান এবং সঠিক সময় পাশাপাশি। এখানে স্থান বলতে আমি কিন্তু সময়টাও কিন্তু উল্লেখ করেছি। ওকে? বুঝিয়েছি। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের, হ্যাঁ? তো আমরা ২য় উপায়ে যাচ্ছি। ২য় কোন উপায়টা হইতে পারে যেটা আমাদের জন্য অনেক কাজে লাগবে পড়ালেখায় মনোযোগী হওয়ার? তো দেখি আমরা। ওকে, সো ২য় উপায়টা হচ্ছে আমাদের বাস্তবসম্মত যে লক্ষ্য সেটা কিন্তু নির্ধারণ করতে হবে। ঠিক আছে? এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা আমি পার্সোনাল নিজের এক্সপেরিয়েন্স থেকেই বলতেছি। কারণ আমার অনেক স্টুডেন্ট এরকম আছে যারা হচ্ছে অনেক হাই এক্সপেকটেশন ছিল। ঠিক আছে? অর্থাৎ এত বেশিও হাই এক্সপেকটেশন রাখা যাবে না। ঠিক আছে?
কেন আমি বলতেছি এই কথাটা, হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন। এটার পেছনে বলার কারণ হচ্ছে আপনি নরমালি অনেকের স্টুডেন্ট অনেকের এরকম হইতে পারে যে আপনার হচ্ছে সবারই ইচ্ছা থাকে যে বড় একটা জায়গায় বা বড় প্রতিষ্ঠিত হওয়ার, একটা বড় জায়গায় পৌঁছানো। ঠিক আছে? তবে হ্যাঁ, কোনো একটা কারণে বা কোনো রিজনে হয়তো আপনি পারলেন না বা হচ্ছে সেখানে যেতে পারলেন না। কারণ যেহেতু আপনার এক্সপেকটেশনটা অনেক হাই ছিল, যার কারণে আপনার কষ্টটাও তখন অনেক বেশি হইতে পারে। যার কারণে এর ফলস্বরূপ যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনি হয়তো যতটুকু ন্যূনতম যে চেষ্টা যে করতেন সেটাও আপনি হয়তো এই হতাশ হয়ে তারপরে আবার ডিপ্রেশনে যেয়ে বা যেভাবেই হোক ওভার থিঙ্কিং করে স্ট্রেস নিয়ে আপনি হয়তো ওই যে যতটুকু পারতেন ততটুকু করার যে ইচ্ছা শক্তি সেটাও চলে যেতে পারে। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে আপনার এক্সপেকটেশনটা নর্মাল ভাবে এবং হচ্ছে একটু মানে এক্সপেকটেশনটা হাই এক্সপেকটেশন না রাখার। ঠিক আছে? মানে তুলনামূলক যতটুকু দরকার, অর্থাৎ বাস্তবসম্মত যে লক্ষ্যটা আছে সেটা অবশ্যই নির্ধারণ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ যদি আমি পেয়ে যাই আলহামদুলিল্লাহ, এটা ভালো। আর যদি আমি তো কোনো কারণে যদি না পাই তাহলেও হচ্ছে আমি যেন হতাশ না হই, সেই বিষয়টাও অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে। কারণ হচ্ছে লাইফে আপনি যেটা নির্ধারণ করেছেন সেটাই যে হবে বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে? কারণ এখন অনেকে অনেক কিছুই আছে যে ক্যারিয়ার যেটা চয়েস করেছে সেটা কিন্তু সে হইতে পারে নাই। বাট সে হচ্ছে এমন কিছু কাজ করতেছে যেটা হচ্ছে কি তার এক্সপেকটেশনে ছিল না। বাট সে কিন্তু ভালো পজিশনে কিন্তু আছে। এরকম অনেক আপনার আশেপাশে অনেক মানুষ কিন্তু পেয়ে যাবেন এরকম। ঠিক আছে? তো অবশ্যই বাস্তবসম্মত লক্ষ্য কিন্তু নির্ধারণ করতে হবে সবার ফার্স্টে। আর অবশ্যই হতাশ হওয়া যাবে না। ওকে? তো মূল কথা হচ্ছে এটা দ্বিতীয় উপায়ের ক্ষেত্রে। আচ্ছা, এইবারে আমরা চলে যাচ্ছি তৃতীয় উপায়ে, যেটা অনেক গুরুত্বপূর্ণ আছে। তো তৃতীয় উপায়ে আমরা যাচ্ছি। ওকে, তৃতীয় উপায় যেটা আমার কাছে অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ লেগেছে। কারণ এটা আমি অনেক স্টুডেন্টের ক্ষেত্রেও লক্ষ্য করেছি। এমনকি আমার নিজের ক্ষেত্রেও কিন্তু হইতো। বিশেষ করে আমার কি বলে? মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমি অনেক ফেস করেছি। তো যার কারণে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে বিরতি নিয়ে হচ্ছে পড়াশোনাটা করতাম। কারণ হচ্ছে খুবই যে ব্রাইট স্টুডেন্ট ছিলাম বিষয়টা কিন্তু এরকমও না। ঠিক আছে? মানে নরমাল মিড লেভেলের স্টুডেন্ট যারা যেমন থাকে। ঠিক আছে? তবে হ্যাঁ, একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা সকল লেভেলের আপনি যেই লেভেলেরই আপনি স্টুডেন্ট হন না কেন, এটা আপনার জন্য অনেক কাজ দিবে। সেটা হচ্ছে আপনি টানা যত ঘন্টাই পড়তে পারেন না কেন, একটা সময় দেখবেন যে আপনার পড়তে একটু বিরক্ত বোধ করবেন। বা হচ্ছে পড়তেছেন ঠিকই বাট হচ্ছে আপনার ব্রেইন কিন্তু সেটা নিতে পারতেছে না। এই অবস্থায় আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ১০ থেকে ১৫ মিনিট বা হাইয়েস্ট ২০ মিনিট আপনি চাইলে ব্রেক নিতে পারেন। ঠিক আছে? ব্রেক নেওয়া বলতে আমি এখানে কিন্তু মোবাইল ধরা বলতেছি না। ঠিক আছে? মোবাইল ধরার বিষয়টা নিয়েও আসবো। মোবাইল ধরা কিন্তু বলতেছি না। কারণ হচ্ছে মোবাইলটা কেন আমি বলতেছি না? কারণ মোবাইলটা ধরলে অনেক বেশি পরিমাণে সময় কিন্তু চলে যায়। ঠিক আছে? তো মোবাইল ইউজ করা বাদে আপনি যে কাজটা করতে পারেন, হয়তো আপনি একটু বাহিরে থেকে হেঁটে আসতে পারেন। অথবা হচ্ছে আপনার ধরেন অবশ্যই নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, তারপরে হচ্ছে প্রার্থনার যেই সময়টা সেটা অবশ্যই করবেন। ঠিক আছে? যদি তখন সেই সময়টা হয়ে যায় অবশ্যই। তাহলে ইনশাআল্লাহ আপনার উপর রহমত আসবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার চাইলে হচ্ছে আপনি এটা তো একটা তো বললামই যে বাইরে দিতে পারেন। অথবা হচ্ছে আপনি চাইলে হচ্ছে কোনো গেম খেলতে পারেন। যে নরমাল যে গেমগুলো আছে, যেমন হচ্ছে আপনার ক্রাম বোর্ড থেকে শুরু করে মানে নরমালি যেগুলো আছে। ঠিক আছে? মোবাইলে না আবার, হ্যাঁ? মোবাইলে গেলে প্রবলেম আছে। ঠিক আছে? কারণ মোবাইলে গেলে টাইমটা ভালো করে আপনি ইউটিলাইজ করতে পারেন না। অথবা হচ্ছে চাইলে আপনি ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ ফোনে কথাও বলতে পারেন। তো এটা অনেক ভালো। সহজ ভাষায় বলতে গেলে মাইন্ডটাকে একটু ডাইভার্ট করতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে নরমাল ভাবে এটা সায়েন্টিফিক্যালিও প্রমাণিত যে একটা মানুষের ব্রেন সর্বোচ্চ মনোযোগ সহকারে ২ ঘন্টা কাজ কিন্তু করতে পারে। ঠিক আছে? কারণ ২ ঘন্টা পর দেখা যায় হচ্ছে কাজ করতেছে ঠিকই বাট সে হচ্ছে আপনার ওই কাজের প্রতি মনোযোগী হতে পারতেছে না। ঠিক আছে? আর এটা পড়ার ক্ষেত্রে সবচাইতে বেশি আপনার ইফেক্টিভ। এখন আপনার যদি এরকম হয় যে আপনি ৪-৫ ঘন্টা পড়তে পারতেছেন খুব ইজিলি, তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাট হ্যাঁ, যখনই আপনি মনোযোগ হারাবেন এরকম মনে হবে আপনার, তো অবশ্যই আপনাকে একটু রেস্ট নিতে হবে, একটু বিরতি। বা হচ্ছে আপনি চাইলে ০.৫ ঘন্টা একটু ঘুমায়েও নিতে পারেন। ঠিক আছে? তো সেটাও কিন্তু করা যায়। বা একটু ০.৫ ঘন্টা শুয়ে থাকলেন। বা একটু ফ্যামিলির মানুষদেরকে টাইম দিলেন। তো এটাও হচ্ছে অনেক ভালো একটা অপশন হতে পারে। ঠিক আছে? তো মূল কথা হচ্ছে অবশ্যই আপনি যদি বিরক্ত বোধ করেন পড়তে, পড়তে অবশ্যই কিন্তু আপনাকে বিরতি নিতে হবে। ঠিক আছে? কারণ ব্রেক নিলেও হচ্ছে এটা ব্রেনের জন্য অনেক ভালো।
ব্রেন হচ্ছে একটু শান্ত হইতে পারে এবং হচ্ছে একটু রিল্যাক্স ফিল করে। ওকে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ৪ নাম্বার যে উপায় আছে সেই উপায়ে কিন্তু যাব। ওকে, সো যেটা ইম্পর্টেন্ট আছে, তো ৪ নাম্বার উপায়ে যাচ্ছি। ওকে, তো ৪ নাম্বার যে উপায় আছে সেটা হচ্ছে আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় আমরা কিছু এরকম বিষয় থাকে যেগুলোকে আমরা মানে যেগুলো তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না। বাট হ্যাঁ, আমরা কি করি যে শুরুর দিকে সেগুলোই গুরুত্ব দেই একটু বেশি। ঠিক আছে? এই কাজটা তুলনামূলক এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন বা হচ্ছে না করার ট্রাই করবেন। অর্থাৎ যেগুলোতে আপনার প্রবলেম বেশি হওয়ার চান্স আছে, অথবা হচ্ছে যেগুলো আপনার সাবজেক্ট এরকম আছে যে আপনি ভুলে যাওয়ার চান্স আছে, চেষ্টা করবেন সেগুলোই বেশি করার। ঠিক আছে? কারণ অনেক স্টুডেন্ট এরকম আছে যেগুলো হচ্ছে সে অলরেডি পারে, সেগুলোই সে বেশি পড়ে। এতে প্রবলেমটা কি হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তার সময়গুলো কিন্তু নষ্ট হয়। ঠিক আছে? কারণ আপনি যতটুকু আপনি যেগুলো পারেন সেগুলো হচ্ছে এত বেশি সময় না দিয়ে, যেগুলো আপনি পারেন না সেটার পেছনে অল্প একটু সময় দিলেও কিন্তু কিছুটা হলেও আপনার পড়াটা আগায় থাকবে। তো অবশ্যই আমাদের বিষয়ভিত্তিক যে অগ্রাধিকার সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো যেটা বিষয় গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আপনার জন্য, এখন কোন বিষয়টা বেশি গুরুত্ব দিবেন এটা অবশ্যই আপনার উপর। কারণ অনেকে আছে অঙ্ক রিলেটেড সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দেয়, অঙ্কতে অনেক প্রবলেম হয়। আবার অনেকে আছে অঙ্কতে অনেক ভালো পারেন, থিওরিটিক্যাল বিষয়ে প্রবলেম আছে, তো থিওরিটিক্যাল বিষয়ে অগ্রাধিকার একটু বেশি দিবেন। ঠিক আছে? ওকে, তো আপনি যেই বিষয়ই আপনি কম পারেন বা কম বুঝেন বা কঠিন লাগে সেই বিষয়গুলো অগ্রাধিকার একটু বেশি দিন। তাহলে ইনশাআল্লাহ হচ্ছে আপনার পরীক্ষায় একটা ভালো ফলাফল করার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে? ওকে, তো এই ছিল আমার ৪ নাম্বার উপায়। তো এবার আমরা পরবর্তী উপায়ে যাচ্ছি, অর্থাৎ ৫ নাম্বার উপায়টাও আমরা দেখব। ওকে, সো ৫ নাম্বারে যাচ্ছি। আচ্ছা, তো ৫ নাম্বার উপায়ে সেটা হচ্ছে আমাদের কিছু কৌশল মেনে চলতে হবে। ঠিক আছে? তো কিছু কৌশল বলতে কি ধরনের কৌশল একটু ভালোভাবে জেনে নেন। কিছু কৌশল বলতে আমরা হচ্ছে নরমাল ভাবে যদি আমরা সিম্পল ভাবে যদি পড়ালেখা যদি করতেই থাকি, অর্থাৎ নরমাল ভাবে যদি বই খুলে আর পড়ে গেলাম। ঠিক আছে? এইটার যতটুক না আমাদের মনে থাকবে তার চাইতে বেশি মনে থাকবে কিছু আমরা যদি বাড়তি কিছু যদি কাজ করতে থাকি। অর্থাৎ আপনি চাইলে হচ্ছে পেন্সিল বা হাইলাইটার দিয়ে আপনার ইম্পোর্টেন্ট পড়া যেগুলো আছে সেগুলো হাইলাইট করবেন। হাইলাইটার যে শুধু আমরা বা পেন্সিল দিয়ে দাগানোর ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র যে এটার জন্যই যে ইউজ করি যে পড়া ইম্পোর্টেন্টের জন্য, বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু আমরা মনে রাখার জন্য কিন্তু করি। কারণ আমাদের এই ছোটখাটো বিষয়গুলো, এগুলো ছোটখাটো বিষয় মনে হইতে পারে, বাট এই ছোটখাটো বিষয়গুলো আমাদের ব্রেনে কিন্তু অনেক ইফেক্ট পড়ে। অর্থাৎ আমাদের কিন্তু আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন কিন্তু আমাদের মনে পড়ে যাবে যে এই লাইনটা তো আমরা দাগিয়েছিলাম বা এই লাইনটা তো আমি হাইলাইট করেছিলাম। ঠিক আছে? তো যত বেশি আপনি আপনার পড়াগুলো হাইলাইট করবেন, ইম্পোর্টেন্ট টপিকগুলো দেখবেন, তার চাইতেও বেশি আপনার এটা মনে থাকবে যে আপনি কোন বিষয়গুলো হাইলাইট করেছিলেন, ইম্পোর্টেন্ট টপিকসগুলো। ঠিক আছে? আর ইম্পোর্টেন্ট টপিকগুলো হাইলাইট করার ক্ষেত্রে যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই অনলাইনে অনেক রিসোর্স আছে, অথবা হচ্ছে আপনি যদি আপনার টিচারের কাছে যদি পড়তে পারেন তাহলে হচ্ছে এটা অনেক ভালো। টিচারের কাছে জিজ্ঞেস করবেন বা টিচারই আপনাকে দেখিয়ে দিবে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আপনিও পাশাপাশি হাইলাইটার দিয়ে আর বিভিন্ন ধরনের কালারিং হাইলাইটারও ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে এটা সাইকোলজিক্যালি ব্রেনে অনেক ইফেক্ট পড়ে। অর্থাৎ যেগুলো পড়া মনে রাখতে অনেক বেশি সুবিধা করতে হতে পারে। আরেকটা বিষয় আপনি করতে পারেন সেটা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে নরমালি অনেকে কিন্তু আমরা পেজের চিহ্ন কিন্তু দিয়ে রাখি। ঠিক আছে? আচ্ছা, কি বলে ওটাকে আমার ঠিক মনে আসতেছে না। তো পেজের অনেকে হচ্ছে কত পর্যন্ত পড়লাম বা এই সেই ওখানে কিন্তু দিয়ে রাখে। তো এটাও দিতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে বইয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু পাই না। অনেক বিশেষ করে এটা সংজ্ঞার ক্ষেত্রে দেখা যায়। কোনো একটা সংজ্ঞা দেওয়া থাকলো, বাট বইয়ের সংজ্ঞাটা আপনার কাছে ভালো লাগতেছে না। আপনার টিচার যে সংজ্ঞাটা বলেছে বা আপনার যে সংজ্ঞাটা মনে হইতেছে ভালো, সেই সংজ্ঞাটা ধরেন আপনি দিবেন বা ধরেন হচ্ছে পরবর্তীতে আপনি এটা ভুলে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকে। তো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে স্টিকি নোট কিন্তু পাওয়া যায়, আপনি লাইব্রেরিতে গেলেই পাবেন। তো স্টিকি নোট হচ্ছে এটা মেসেজের মতোই, যে নর্মাল ভাবে জিজ্ঞেস করলেই হবে। স্টিকি নোট হচ্ছে ছোট একটা কাগজের মতোই। তো আপনি পড়ার জায়গায় ওই স্টিকি নোটের একটা জায়গায় আপনার বইয়ের পৃষ্ঠার মধ্যেই একটা জায়গায় লাগিয়ে দিবেন, ইম্পর্টেন্ট পড়াগুলো সেখানে লিখে রাখবেন। ঠিক আছে? অর্থাৎ এই বইয়ের মধ্যে কি টপিকস গুলো গুরুত্বপূর্ণ, অথবা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশের কিছু শব্দের অর্থ এরকম থাকে যেগুলো হচ্ছে আপনি অর্থ জানেন না বা হচ্ছে মাত্র শিখলেন। ঠিক আছে? অবশ্যই ডিকশনারির সাথে রাখবেন। তো মাত্র শিখলেন সেই ওয়ার্ডগুলো ইংলিশ ওয়ার্ড সহ লিখে রাখবেন।
তাহলে এটা যখনই আপনি পড়তে যাবেন সেই ওয়ার্ডগুলো আপনার ওই স্টিকি নোটে যে লিখে রাখলেন সেটার জন্য আপনার খুব ইজিভাবে কিন্তু মনে থাকবে। ঠিক আছে? তো এই ধরনের কিছু কৌশল যদি আপনি মেনে চলেন তাহলে এটা আপনার জন্য অনেক, অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? ওকে। আর কিছু বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে বাদামও খেতে পারেন। এটা অবশ্যই ব্রেইনের জন্য অনেক ভালো। ঠিক আছে? ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। আসলে এটা অনেক কাজে দেয়। ঠিক আছে? পড়ার পাশে হচ্ছে ছোটখাটো কিছু মানে হালকা পাতলা খাবারও কিন্তু রাখতে পারেন। যেমন হচ্ছে শুকনো খাবার যেগুলো যেমন বিস্কুট হতে পারে। তারপরে হচ্ছে আপনার মানে ভারী খাবার না। বিস্কুট, তারপরে বাদাম, আ এরপরে হচ্ছে আপনার কেক হতে পারে। তো এই ধরনের খাবার হচ্ছে অবশ্যই রাখতে পারেন। তো এটাও অনেক কাজে দিবে। আর পানি তো অবশ্যই মাস্ট রাখবেন। ওকে, তো আমরা হচ্ছে ৬ নাম্বার উপায়ে যাচ্ছি। অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এই ৫ নাম্বার উপায়ে। আসলে এটা অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কিছু কৌশল মেনে না চলার কারণে আমরা নরমাল ভাবে পড়ার কারণে দেখা যায় অনেকের মনে থাকে না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয়েছে। তো যার কারণে এটা ইনক্লুড করা। তো এবার আমরা ৬ নাম্বার যেই উপায় আছে সেখানে যাচ্ছি। ওকে, তো ৬ নাম্বার উপায়ে বলা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যেটা একটু আগেও আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফোন থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণই পড়েন না কেন অর্থাৎ আপনি যদি ১ ঘন্টাও যদি পড়েন তাহলে এই ১ ঘন্টাও আপনাকে ফোন থেকে দূরে থাকাটা অনেক, অনেক প্রয়োজন। ঠিক আছে? এখন কথা হইতেছে আপনি যদি ফোনের প্রতি একটু বেশি অ্যাডিক্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু ইনিশিয়ালি ছাড়াটা টাফ। ঠিক আছে? এখন সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সবসময় তো আপনার ফোনে চার্জ থাকে না, তাই না? তো এখন নরমালি একটা ফোনের 100% চার্জ হইতেও কিন্তু আনুমানিক ১.৫ থেকে ২ ঘন্টার মতো সময় লাগে। ঠিক আছে? তো এই সময়টাও আপনি চাইলে কিন্তু পড়তে পারেন। ঠিক আছে? এটাও একটা বেস্ট অপশন হইতে পারে। অর্থাৎ চার্জে দিয়ে রাখলেন অন্য রুমে, কাছাকাছি রাখার চেষ্টা করবেন না। অন্য রুমে চার্জ দিয়ে রাখবেন আর পড়ার টেবিলে হচ্ছে বা চেষ্টা করবেন একটু দূরে রাখার। ঠিক আছে? তাহলে এটা অনেক ভালো হবে। কারণ অনেক সময় দেখা যায় হচ্ছে মেসেজ আসলো গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আসলে তো অবশ্যই নিবেন। আর পাশাপাশি হচ্ছে Facebook থেকে নোটিফিকেশন আসলো, WhatsApp থেকে আসলো। দেখা গেল আপনার পড়ায় মনোযোগটা নষ্ট হইতে পারে। তো এটার জন্য অবশ্যই চেষ্টা করবেন ফোনটা দূরে রাখার। ঠিক আছে? তো এটা অনেক ভালো হয়। আর ইম্পোর্টেন্ট কল আসলে তো অবশ্যই ধরতেই হবে। ঠিক আছে? এটা তো মাস্ট। তো অবশ্যই ফোন দূরে থাকতে হবে। আর সোশ্যাল মিডিয়া তুলনামূলক একটু কম অ্যাক্টিভ থাকতে হবে যতটুকু সময় আপনি পড়তেছেন। ঠিক আছে? আর পরীক্ষার সময় তো অবশ্যই না। পরীক্ষার সময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট টাইম সর্বোচ্চ ২ ঘন্টা ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ২ ঘন্টা টাইম দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ সোশ্যাল মিডিয়াতে এর বেশি কিন্তু না। ওকে? আচ্ছা, তো এবার আমরা ৭ নাম্বার উপায় সর্বশেষ উপায়ের ব্যাপারে জানবো। তো এটাই সবার লাস্ট ছিল। ওকে, তো ৭ নাম্বার উপায়ে আসছি। ওকে, তো ৭ নাম্বার উপায় যেটা আমার কাছে অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে অবশ্যই স্রষ্টাকে স্মরণ করেই কিন্তু পড়তে হবে। অবশ্যই আপনি যখন পড়তে বসবেন, অবশ্যই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই স্মরণ শক্তির একটা দোয়া আছে। তো স্মরণ শক্তির দোয়াটা অবশ্যই পড়বেন। ইনশাআল্লাহ আপনার পড়া অনেক মনোযোগ হবে, অনেক মনোযোগ বাড়বে। ঠিক আছে? আর এছাড়াও যদি অন্যান্য ধর্মাবলম্বী যারা থাকবেন তারা অবশ্যই হচ্ছে স্রষ্টাকে স্মরণ করে তারপরে পড়বেন। আশা করা যায় হচ্ছে আপনি তাহলে অমনোযোগী হবেন না বা অনেক সময় দেখা যায় পড়তে বসছি ঠিকই তো বাসায় অনেক প্রবলেম এই সেই মানে অনেক ঝামেলা কিন্তু অনেক সময় হয়। আমরা ফেস করি। ঠিক আছে? ইভেন আমিও ফেস করেছি। তো এগুলো বিষয় হচ্ছে এগুলো বিষয়ের জন্য অবশ্যই চেষ্টা করবেন শান্ত একটা পরিবেশের মধ্যেই হচ্ছে পড়ালেখা করা আর অবশ্যই হচ্ছে স্রষ্টাকে স্মরণ করা ইনশাআল্লাহ। তাহলে এই ধরনের বাধা বিপত্তি থেকে আপনি অনেক অংশ মানে কাটিয়ে উঠতে পারবেন আশা করি। ওকে, তো এই ছিল ভিডিও। তো ভিডিও থেকে যদি সামান্য পরিমাণও যদি উপকৃত হয়ে থাকেন বা নতুন কিছু জেনে থাকেন, ইনশাআল্লাহ আপনি যদি ইমপ্লিমেন্ট যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এটা আপনার জন্য অনেক, অনেক উপকৃত হবে। ওকে, তো আর এছাড়া হচ্ছে আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে পারেন কমেন্ট করে। ওকে, তো আমি আবির স্যার এই ভিডিও তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট এ আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে